জলদি 500 কোটি বের কর, না হলে সব শেষ করে দেব। আজ আমি তোদের এই পাপিষ্ট চোরদের ছাড়ব না। একে ধর, এই খুব বেশি কথা বলছে। সকাল ঠিক 8:15 বেজেছিল। শহর পুরোপুরি জেগে উঠেছিল। রাস্তায় হর্নের শব্দ, চায়ের দোকান থেকে ওঠা ধোঁয়া, আর ইবাদত ও কাজের উদ্দেশ্যে ছুটন্ত মানুষ। ওই ভিড়ের কিনারে মদিনা চকে একটি 13 বছরের ছেলে বসেছিল। নাম ছিল উমর। তার সামনে জুতোর একটি শাড়ি ছিল, কালো, খয়েরি, দামি, সস্তা। কোনোটাতে কাদা লেগেছিল, কোনোটাতে ধুলো। উমরের হাতে ছিল পুরনো ব্রাশ আর পাশে অর্ধেক ঘষা পলিশের কৌটো। উমর জুতো পালিশ করত, কিন্তু তার নজর সব সময় ওপরের দিকে থাকত। ঠিক সামনেই দাঁড়িয়েছিল শহরের সবথেকে বড় আমানাহ ব্যাংক। কাঁচের উঁচু ইমারত। ভেতরে যাওয়া মানুষদের এমন দেখাতো যেন তাদের দুনিয়াভি কোনো চিন্তা নেই। স্যুট, টাই, মোবাইল আর তাড়াহুড়ো। উমর ব্যাংকের বাইরে রোজ বসত, কারণ শুধু রুজি রোজগার ছিল না, তার ব্যাংকটি পছন্দ ছিল। কারণ ওখানকার শব্দগুলো, যখন অটোমেটিক দরজা খুলত একটি বিশেষ ক্লিক শব্দ হতো। যখন সিকিউরিটি গেট দিয়ে কোনো ভারী ব্যাগ যেত, বিপের শব্দ বদলে যেত। যখন ভেতরে ক্যাশ ভ্যান আসত, মেঝেতে কম্পন হতো। উমর এই সব নিখুঁতভাবে খেয়াল করত। মানুষ ভাবত সে শুধু জুতো পরিষ্কার করা একটি সাধারণ বাচ্চা। আসলে সে বিষয়গুলোকে এক সুতোয় গাঁথত। সেই সকালে পরিবেশ একটু আলাদা ছিল। ব্যাংকের বাইরে নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া ছিল। 2 রক্ষী গেটে, একজন ভেতরে। উমর জুতো তুলতে তুলতে মনে মনে ভাবল, আজ বড় কিছু হতে চলেছে। তখনই সকাল প্রায় 10টার সময় হঠাৎ 5 জন লোক ব্যাংকের দিকে এগোলো। সবার পরনে কালো পোশাক ছিল, মুখে কালো কাপড় দিয়ে ঢাকা, চোখে অদ্ভুত এক অস্থিরতা। উমরের হাত থেমে গেল। তাদের জুতো খুব পরিষ্কার ছিল, কিন্তু চালচলনে ভয়ের ছাপ ছিল। উমর ব্রাশ নিচে রাখল আর গভীর মনোযোগ দিয়ে দেখল। 5 জন একসাথে ভেতরে প্রবেশ করল। 3 মিনিট। ঠিক 3 মিনিট পর ব্যাংকের ভেতর থেকে শোরগোল উঠল। সবাই নিচে বসে পড়ুন, এটা ব্যাংক ডাকাতি। ওমর এই শব্দগুলো স্পষ্ট শুনল। কাঁচের দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে হুড়োহুড়ি শুরু হলো। মানুষ ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ম্যানেজারের কামরা থেকে আর্তচিৎকার শোনা গেল। 500 কোটি আজই ট্রান্সফার হবে। যদি কেউ নড়াচড়া করে তবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাইরে মানুষের ভিড় জমতে লাগল, কিন্তু ভেতরে ঠিক কী ঘটছে তা কারোর কাছেই স্পষ্ট ছিল না। ওমর দাঁড়িয়ে পড়ল। তার অন্তর ধড়ফড় করছিল, কিন্তু মস্তিষ্ক একদম শান্ত ছিল। সে খেয়াল করল ব্যাংকের পেছনের গলিতে একটি ভ্যান দাঁড়িয়েছিল। ইঞ্জিন চালু, নম্বর প্লেটে কাদা মাখানো ছিল, যেন পরিকল্পিতভাবে লুকানো হয়েছে। ওমরের কিছু কথা মনে পড়ল। গত সপ্তাহে ওই ভ্যানটিকে সে এশার নামাজ শেষে রাতের অন্ধকারে দেখেছিল। তখনই ব্যাংকের সার্ভার রুমে মেরামতের কাজ চলছিল। এটা আজকের কোনো হুট করে নেওয়া পরিকল্পনা নয়। ওমর বিড়বিড় করে বলল, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো। ম্যানেজার প্রাণ ভিক্ষা চাইছিল। এত টাকা একসাথে দেওয়া মুমকিন নয়, আমাদের কম্পিউটারের সময় লাগবে। তখনই এক ডাকাত চিৎকার করে বলল, আমরা সব খবরাখবর নিয়ে রেখেছি, সিস্টেম, সময়, ব্যাকআপ সব। ওমরের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল এরা শুধু অস্ত্রধারী দস্যু ছিল না, এরা অত্যন্ত ধূর্ত চোর ছিল। আর যদি কেউ এখনই কোনো পদক্ষেপ না নেয়, তবে 500 কোটি শুধু ব্যাংক থেকে নয়, পুরো জনপদের মানুষের আমানত উধাও হয়ে যাবে। ওমর তার ধুলোবালি মাখা হাতগুলোর দিকে তাকালো। তারপর আল্লাহর ওপর ভরসা করে ব্যাংকের কাঁচের দরজার দিকে সে প্রথম কদম বাড়াল। আর এখান থেকেই কাহিনীর আসল মোড় নেওয়া শুরু হলো। ব্যাংকের কাঁচের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে জটলা বাড়ছিল, কিন্তু কেউ কিছু আন্দাজ করতে পারছিল না। ওমর দরজার একদম পাশে গিয়ে দাঁড়াল। তার শ্রবণ শক্তি তখন প্রখর হয়ে উঠেছিল। ভেতর থেকে আওয়াজ পরিষ্কার আসছিল, ম্যানেজার, সময় নষ্ট করবেন না, কোড প্রবেশ করান। উল্টোপাল্টা কিছু করলে এখানেই খতম করে দেব। ওমর চোখ বন্ধ করল। তার ব্যাংকের ভেতরের পরিচিত শব্দগুলো স্মরণে আসলো। ক্যাশ কাউন্টারের নিচের ওই মৃদু কম্পন, সার্ভার রুমের শীতাতপ যন্ত্রের একঘেয়ে আওয়াজ, আর সবথেকে জরুরি এমার্জেন্সি লক সিস্টেমের ওই ধীর টিকটিক, যা শুধু তখনই শোনা যেত যখন খুব বড় কোনো বিপদ হতো। উমরের মনে পড়ল, গত মাসে ব্যাংকের পেছনের দরজার সেন্সার বিকল ছিল। রক্ষী বলেছিল, ইনশাল্লাহ কাল ঠিক হয়ে যাবে, কিন্তু সেই কাল আর কখনো আসেনি। উমর অত্যন্ত সতর্কতার সাথে পেছনের সংকীর্ণ গলির দিকে এগোলো। ওই পুরনো লোহার দরজাটি সামান্য খোলা ছিল। ডাকাতদের হয়তো ধারণাই ছিল না যে কোনো কিশোর সেখানে পৌঁছতে পারবে। সে ভেতরে উকি দিল। শুধু ঘুটঘুটে অন্ধকার আর একটি সিঁড়ি যা নিচের বেসমেন্টের দিকে যাচ্ছিল। উমরের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, কিন্তু সে পিছু হটল না।
নিচে সার্ভার রুমের কাছে চরম অস্থিরতা চলছিল। 2 ডাকাত সেখানে পাহারায় ছিল, হাতে মরণাস্ত্র, তীক্ষ্ণ নজর কম্পিউটারের পর্দায়। ওপরের কাজ শুরু হয়ে গেছে, একজন বলল। ম্যানেজারকে বাগে আনা গেছে। উমর আড়াল থেকে সব দেখল। স্ক্রিনে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক চালু ছিল, সময় গোনা হচ্ছিল 45 মিনিট। এরা সরাসরি টাকা সরাচ্ছে না, উমর মনে মনে ভাবল। এরা কম্পিউটার ব্যবস্থাকে বাধ্য করছে। সে বুঝতে পারল, যদি এই লেনদেন জোর করে করানো হয় তবে ব্যাংক নিজেই জরুরি অবস্থায় টাকা একটি রহস্যময় চ্যানেলে পাঠিয়ে দেবে। তখন ওই টাকা না ব্যাংকের থাকবে, না ওই পাপিষ্ঠদের, শুধু শূন্যে মিলিয়ে যাবে। হঠাৎ ওপরের তলা থেকে আর্তনাদ ভেসে এলো। আর মাত্র 5 মিনিট, নয়তো। উমর চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে সাহসের সাথে ধীরে ধীরে অগ্রসর হলো। সার্ভার রুমের পাশেই ফায়ার অ্যালার্মের তার ছিল। সে জানত, যদি এই সংকেত বাজে তবে পুরো ব্যাংকের সব দরজা লক হয়ে যাবে আর প্রশাসনের কাছে খবর পৌঁছে যাবে। কিন্তু একটি বিপত্তি ছিল, যদি অ্যালার্ম সশব্দে বাজে তবে ডাকাতরা উপরে নিরীহ মানুষদের আঘাত করতে পারত। উমর তার জুতো পালিশের ডিব্বা বের করল। ওতে শুধু কালি ছিল না, একটি ছোট ধাতব ক্লিপ আর চিকন তারও ছিল। সে অ্যালার্ম সরাসরি বাজালো না, সে শুধু সেন্সারের তাল ওলটপালট করে দিল। মৃদু আওয়াজ হলো, বিপ বিপ। অ্যালার্ম পুরোপুরি বাজল না, কিন্তু নিয়ন্ত্রণ কক্ষের পর্দা লাল হয়ে গেল। ওপরে ম্যানেজার উচ্চস্বরে বলল, সিস্টেম লক হয়ে যাচ্ছে। ডাকাতরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কে এটা করল? নিচে গিয়ে পরীক্ষা কর। 2 জন ডাকাত তড়িঘড়ি করে নিচে ছুটল। উমর দেয়ালের আড়ালে গা ঢাকা দিল, কিন্তু সে তার কাঙ্ক্ষিত কাজ করে দিয়েছিল। এখন ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আংশিক লক হয়ে গিয়েছিল, আর টাকা লেনদেন হওয়া অসম্ভব হয়ে পড়ল। আর বাইরে পুলিশ বাহিনী সংকেত পেয়ে গিয়েছিল। উমর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল, কিন্তু মূল লড়াই এখনও বাকি ছিল। ওপরে 4 জন সশস্ত্র লোক ছিল আর একজন নিরপরাধ ম্যানেজার, যার জীবন বিপন্ন ছিল। উমর ওপরের সিঁড়ির দিকে একবার তাকালো। তার অন্তরে শুধু একটি চিন্তা ছিল, এখন ঘাবড়ে যাওয়ার সময় নয়, এখন বীরের মতো মোকাবিলা করার সময়। আর সে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। সিঁড়িগুলো খুব সরু ছিল। প্রতি পদক্ষেপে উমর উপরের পরিস্থিতির শব্দগুলো আরও স্পষ্ট শুনতে পাচ্ছিল। কারো জুতোর ঘর্ষণের শব্দ হচ্ছে, কারো শ্বাসপ্রশ্বাস উত্তপ্ত। ভয়ে শুধু জিম্মি হয়ে থাকা মুমিনদের মধ্যে ছিল না, ওই অপরাধীদের মধ্যেও দানা বেঁধেছিল। উমর এটাই চাইছিল। সে ওপরে ওঠার পর অভ্যর্থনা কক্ষটি নজরে আসলো। কাঁচের ঘেরা জায়গার মাঝে নিরপরাধ মানুষগুলো বিমর্ষ হয়ে বসেছিল, হাত মাথার ওপর, চোখে অজানা আতঙ্ক। 5 জন ডাকাত ভিন্ন ভিন্ন স্থানে সতর্ক অবস্থায় দাঁড়িয়েছিল। 4 জনের হাতে অস্ত্র, একজন প্রধান ব্যক্তি হিসাবে ম্যানেজারের পাশে দাঁড়িয়েছিল। কেউ মাথা উঁচু করবেন না, প্রধান ডাকাতটি চিৎকার করে বলল। উমর কাউন্টারের আড়ালে আত্মগোপন করল। তার তীক্ষ্ণ নজর সরাসরি ডাকাতদের নেতার ওপর ছিল। তার অঙ্গভঙ্গি, তার দাঁড়ানোর কৌশল উমরের কাছে খুব পরিচিত মনে হচ্ছিল। নেতাটি বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল, প্রতি 30 সেকেন্ড অন্তর। উমর অনুমান করল সে সময়ের নয়, বরং বিশেষ কোনো বার্তার অপেক্ষায় আছে। তখনই এক সহচর ডাকাত বলল, নিচ থেকে কোনো সাড়া মিলছে না। নেতার গলার স্বর পাল্টে গেল, তাহলে আমাদের দ্বিতীয় পরিকল্পনা বা প্ল্যান বি শুরু কর। উমরের হৃৎপিণ্ডের স্পন্দন তীব্র হয়ে গেল। দ্বিতীয় পরিকল্পনা মানে আরও ভয়ানক কিছু। নেতাটি ম্যানেজারের গলার কাছে পিস্তল চেপে ধরল। অবিলম্বে কোড দিন। ম্যানেজার অঝরে কাঁদতে শুরু করল। সিস্টেম তালাবদ্ধ হয়ে আছে, আমার সাধ্যে কিছু নেই। এটাই উপযুক্ত মুহূর্ত ছিল। উমর মেঝেতে একটি পরিত্যক্ত জলের বোতল পড়ে থাকতে দেখল। অত্যন্ত সাবধানে সেটিকে গড়িয়ে দিল। বোতলটি সশব্দে কাউন্টারে গিয়ে আঘাত করল। কে ওখানে? একজন ডাকাত গর্জে উঠে ওই দিকে ফিরল। মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। উমর সাহসের সাথে উঠে দাঁড়িয়ে বলল, সাহেব, জুতো পালিশ করিয়ে নিন। পুরো হল ঘর এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবার মনে হলো তারা ভুল শুনেছে। কি? নেতাটি চিৎকার করে বলল। উমর অবিচল পায়ে এগিয়ে গেল। তার কণ্ঠে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। আপনার জুতো বেশ দামি, উমর বলল, কিন্তু আপনি আসল ভুলটি এখানেই করে ফেলেছেন। ডাকাত নেতা উপহাস করে হাসল। বাচ্চা, এখান থেকে প্রাণ নিয়ে পালা। উমর তার চোখের দিকে সরাসরি তাকালো। আপনি ব্যাংকের প্রযুক্তিকে কবজা করতে চেয়েছেন, কিন্তু আপনি মানুষের মন পড়তে পারেননি। নেতার মুখ গম্ভীর হয়ে গেল। উমর চারদিকে একবার দেখে নিল। আপনারা 5 জন আছেন ঠিকই, কিন্তু আপনাদের মধ্যে একে অপরের প্রতি কোনো বিশ্বাস নেই। এক ডাকাত আতঙ্কিত হয়ে বলল, এসব কি আজেবাজে প্রলাপ বকছিস? উমর সরাসরি তার দিকে আঙুল তুলে বলল, নিচে 2 জন গিয়েছিল, একজন কেন ফিরে আসলো না? পুরো কামরায় কবরের মতো নীরবতা নেমে আসলো। নেতাটি ঘুরে দাঁড়ালো। তুই কি জানিস, খুলে বল। উমর ধীরস্থিরভাবে বলল, পুলিশ বাহিনী বাইরে অবস্থান নিয়েছে, সংকেত চলে গেছে, আর ব্যাংকের প্রযুক্তি এখন আপনাদের অধীনে নেই। প্রথমবারের মতো ডাকাত নেতার হাত কাঁপকে শুরু করল। উমর তার চূড়ান্ত চালটি চালল। আর সবথেকে বড় ত্রুটি,
আপনারা কেউ জুতো পাল্টাননি। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। যখন আপনারা গতবার সার্ভার রুমের ভেতরে ছদ্মবেশে প্রবেশ করেছিলেন, উমর বলল, আপনাদের জুতোয় ওই বিশেষ তেল লেগেছিল যা শুধু ব্যাংকের জেনারেটর কক্ষেই থাকে। নেতার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। এখন উমর জানত সে ঠিক নিশানায় আঘাত করেছে, আর পাপিষ্ঠরাও তা বুঝতে পেরেছিল। এই কিশোরটি শুধু সামান্য জুতো পালিশ করা কোনো বালক নয়, এখন চূড়ান্ত ফয়সালার সময় এসে গিয়েছিল। হলঘরের নিস্তব্ধতা এমন ভারী হয়ে উঠেছিল যেন শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ল। 5 জন ডাকাত এখন উমরের বদলে একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছিল। নেতাটি কাপা কাপা হাতে বন্দুক ধরল। তোর বকবকানি বন্ধ কর, সে হুঙ্কার ছাড়ল, কিন্তু তার স্বরে এখন সেই দাপট ছিল না। উমর এটি গভীরভাবে লক্ষ্য করল। ভয় যখন বাইরে থেকে আসে মানুষ মোকাবিলা করে, কিন্তু ভয় যখন হৃদয়ের ভেতর থেকে জাগ্রত হয় তখন মানুষ ভেঙে পড়ে। উমর ধীর কণ্ঠে বলল, আপনারা ছক কষেছিলেন, কিন্তু আপনাদের পরিকল্পনায় একটি জরুরি জিনিস বাদ রয়ে গেছে। এক ডাকাত অসহিষ্ণু হয়ে বলল, কি সেই জিনিস? উমর বলল, আপনারা ভেবেছিলেন ব্যাংক কর্তৃপক্ষ ভীত হবে, কিন্তু আপনারা কল্পনাও করেননি যে এই সিস্টেম আর মানুষ দুটোই আপনাদের চিনে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ভবনের বাইরে থেকে মৃদু শোরগোল শোনা গেল। সাইরেনের শব্দ নয়, শুধু ওয়াকিটকির অস্পষ্ট শব্দ। নেতাটি বুঝে গেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে এসেছে। সে রাগে দাঁত কিড়মিড় করতে লাগল। কেউ একজন পেছনের ফটক দিয়ে বেরোনোর চেষ্টা কর। একজন ডাকাত কাল বিলম্ব না করে দৌড় দিল, কিন্তু যেই মাত্র সে পা বাড়ালো, ব্যাংকের জরুরি শাটারটি সজোরে নিচে নেমে আসলো। ধরাম! এটা কিভাবে সম্ভব হলো? সে আতঙ্কিত হয়ে চিৎকার করল। ওমর বলল, এটি হাফ লক মুড। দরজা খুলে গেলেও আবার রুদ্ধ হয়ে যায়, তবে পলায়নের জন্য নয়। এখন ডাকাতদের নিজেদের মধ্যে কলহ শুরু হলো। তুই তো বলেছিলি সব ঠিক আছে, নিচের সাথী কেন যোগাযোগ করছে না? পুলিশ কিভাবে খবর পেল? নেতাটি একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সবাই খামোশ থাক। কিন্তু তাদের মধ্যকার একতা ও ভরসা চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। উমর জানত এখন গায়ের জোর দিয়ে নয়, বরং হিকমত ও বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। সে ম্যানেজারের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। জনাব, আমি যদি বলি তবে আপনি কি আমার নির্দেশ মানবেন? ম্যানেজার কম্পিত স্বরে উত্তর দিল, হ্যাঁ বাবা, শুধু এদের হাত থেকে আমাদের নাজাত দাও। উমর ডাকাতদের দিকে তাকিয়ে বলল, আপনাদের সামনে এখন 2টি রাস্তা খোলা আছে। সবাই নিথর হয়ে দাঁড়িয়ে রইল। প্রথম, আপনারা এই ব্যবস্থার সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু টাকা আপনারা পাবেন না, আর পুলিশ যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করবে। দ্বিতীয়টি কি? নেতাটি করুণভাবে জিজ্ঞেস করল। দ্বিতীয় রাস্তা, উমর বলল, আপনারা স্বেচ্ছায় বাইরে বেরিয়ে যান। আপনাদের হাতে থাকা অস্ত্রগুলো নিচে রেখে দিন এবং স্বীকার করে নিন যে আপনাদের ফন্দি ব্যর্থ হয়েছে। এক ডাকাত তেরে এসে বলল, আমরা এত বড় মূর্খ নই। উমর অত্যন্ত শান্তভাবে বলল, না, আপনারা আসলে মনে মনে খুব ভয় পেয়েছেন। এই কথাটি তীরের মতো তাদের মনে বিঁধল। ঠিক সেই ক্ষণে ব্যাংকের ভেতরের মাইক চালু হলো। আমরা পুলিশ বলছি, আপনারা চতুর্দিক থেকে অবরুদ্ধ হয়ে গেছেন। নেতার হাতের মুঠি আলগা হয়ে আসলো। সে উমরের দিকে অসহায়ভাবে তাকালো। তোর আসল উদ্দেশ্য কি? উমর বিনয়ের সাথে জবাব দিল, আমি শুধু চাই আজ যেন কোনো প্রাণহানি না ঘটে। কয়েক মুহূর্তের এক পিন পতন নীরবতা। তারপর একটি পিস্তল মেঝেতে আছড়ে পড়ল। সেই ধাতব শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হল। এরপর দ্বিতীয়টি, তারপর একে একে তৃতীয়টি। নেতাটি শেষবারের মতো শূন্য দৃষ্টিতে চারপাশ দেখল এবং তার অস্ত্রটি ত্যাগ করল। উমর স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু খেলাটি তখনও পরিণতির অপেক্ষায় ছিল, কারণ বাইরে প্রশাসন অপেক্ষা করছিল, আর ভেতরে এখন পরম সত্য উন্মোচিত হওয়া বাকি ছিল। ব্যাংকের বাইরে সাইরেনের শব্দ এখন জোরালোভাবে শোনা যাচ্ছিল। নীল ও লাল আলোর আভা কাঁচের জানালায় প্রতিফলিত হচ্ছিল। ভেতরে অবরুদ্ধ মানুষগুলো আশার আলো দেখতে পেল। বাঁচার আকুতি প্রথমবার ভয়ের চেয়ে শক্তিশালী মনে হচ্ছিল। সবাই হাঁটু গেড়ে বসে পড়ো। নেতাটি তার সহযোগীদের নির্দেশ দিল। এখন সে আর আস্ফালন করছিল না, বরং পরাজয় মেনে নিয়েছিল। ওমর আড়ালে সরে গেল। সে নিজেকে প্রচারের আলোয় আনল না। সে জানত তার মহান দায়িত্ব এখন সুসম্পন্ন হতে চলেছে। সম্মুখের প্রবেশদ্বার দিয়ে সশস্ত্র পুলিশ দল ভেতরে প্রবেশ করল। প্রত্যেকের লক্ষ্য স্থির করা, গলার স্বর গম্ভীর। কেউ মরাচড়া করবেন না, সবাই ভূমিতলে শুয়ে পড়ুন। 5 জন অপরাধীকে হাতকড়া পরিয়ে দেয়া হলো। ম্যানেজারকে নিরাপদে বাইরে সরিয়ে নেওয়া হলো। জিম্মি হওয়া মানুষদের একে একে মুক্ত করা হলো। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নজর উমরের ওপর স্থির হলো। এই সাহসী কিশোরটি কে? ম্যানেজার গদগদ হয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, এই সেই নেককার ছেলে যে আজ ব্যাংক আর 500 কোটি দুটোই আল্লাহর রহমতে রক্ষা করেছে। কর্মকর্তাটি অবাক হয়ে তাকিয়ে রইলেন। উমরের জামাটি ধুলোমাখা ছিল, হাতে কালির দাগ, চেহারায় রাজ্যের ক্লান্তি,
কিন্তু তার চোখে কোনো জড়তা ছিল না। তাকে একটি সম্মানজনক আসনে বসানো হলো, পানীয় পরিবেশন করা হলো। প্রধান কর্মকর্তা কাছে এসে প্রশ্ন করলেন, তুমি কিভাবে বুঝতে পারলে যে এই জঘন্য অপরাধটি হতে চলেছে? উমর বিন্দুমাত্র মিথ্যা না বলে সত্য বলল, এই চোরেরা আজ নতুন আসেনি জনাব, তারা বেশ আগে থেকেই এই ব্যাংকের ভেতরে ঘাপটি মেরেছিল। কর্মকর্তার কপালে ভাঁজ পড়ল। তার অর্থ কি? উমর ব্যাংকের অন্দরমহলের দিকে ইঙ্গিত পড়ল। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, পেছনের দরজার যান্ত্রিক ত্রুটি আর ওই রহস্যময় ভ্যান, এসব কোনো ভেতরকার মদত ছাড়া মুমকিন নয়। এক পুলিশ সদস্য মন্তব্য করল, 5 জনই তো এখন আমাদের জালে। উমর মাথা নেড়ে বলল, না জনাব, এরা তো শুধু দাবার ঘুঁটি ছিল। পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই এক জ্যেষ্ঠ ব্যাংক কর্মকর্তা দ্রুত পদে উপস্থিত হলেন। তার কপাল ঘামে সিক্ত। স্যার, তিনি প্রধান কর্মকর্তাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের অভ্যন্তরীণ রেকর্ডে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে। উমর সেই দিকে না তাকিয়েই বলল, অর্থ পাচারের এই ছকটি 3 সপ্তাহ আগেই তৈরি করা হয়েছিল। উপস্থিত সবাই তার ধীশক্তির দিকে তাকিয়ে রইল। আর সেই সুযোগটি শুধু একজনেরই থাকতে পারে, উমর বলল, যার নাগালেই প্রযুক্তি, নিরাপত্তা এবং সময়ের সব চাবিকাঠি লেগেছে। কর্মকর্তা প্রশ্ন করলেন, কে সেই ব্যক্তি? উমর কারো নাম মুখে নিল না, সে শুধু একটি সংকেত দিল। যে ব্যক্তি রোজ অত্যন্ত স্বাভাবিকভাবে ব্যাংকে আসে, কিন্তু রক্ষীরা কখনো তাকে তল্লাশি করে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অপারেশনস প্রধানকে সেই কামরায় আনা হলো। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল, দৃষ্টি মাটির দিকে। সবাই প্রকৃত ঘটনা আজ করতে পারল। সে অপরাধ স্বীকার করে বলল, আমি শুধু অর্থের লোভে এটা করেছিলাম। কর্মকর্তা তাকে তৎক্ষণাৎ গ্রেফতারের নির্দেশ দিলেন। উমর একটি তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। 500 কোটি টাকার আমানত সুরক্ষিত রইল। মানুষের জান রক্ষা পেল। সব সংকটের অবসান ঘটল। কর্মকর্তা উমরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম উমর, তুমি ভবিষ্যতে কি করতে চাও? উমর মৃদু হেসে বলল, আমি সাধারণ মানুষের জুতো পরিষ্কার করি স্যার, এবং তাদের কথা মন দিয়ে শুনি। কর্মকর্তা কয়েক পলক নির্বাক হয়ে রইলেন। তারপর বললেন, আজ তুমি আমাদের মানবিকতার এক বড় শিক্ষা দিয়েছ। উমর বিনীতভাবে দাঁড়াল। জনাব, আমি কি এখন বিদায় নিতে পারি? কোথায় যাবে? উমর জানলা দিয়ে বাইরের পথের দিকে দেখল। ঠিক সেই ঠিকানায় যেখান থেকে সে এসেছিল। আর সে নিজের গন্তব্যে হাঁটতে শুরু করল। পেছনে সেই বিশাল ভবন, সামনে অনন্ত পথ। কিন্তু আজ এই জনপদ প্রথমবার একজন শ্রমজীবী কিশোরকে সম্মানের নজরে দেখল। ব্যাংকের বাইরে তখন বিশাল জনসমুদ্র, সংবাদ মাধ্যমের ভিড়, অগণিত ক্যামেরা আর মাইক। সবাই একটিই নাম জপ করছিল, কে সেই তেজস্বী কিশোর, কে সেই অসাধ্য সাধনকারী। উমর এইসব জাঁকজমক থেকে দূরে ফুটপাথে নিজের পুরনো জায়গায় গিয়ে বসল। তার সেই সেকেলে কাঠের বাক্সের পাশে জুতো, ব্রাশ আর পালিশ সব আগের মতোই সাজানো ছিল, যেন কিছুই ঘটেনি। তখনই ব্যাংকের চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বাইরে এলেন। চেয়ারম্যান জনগণের সামনে বক্তব্য রাখলেন। আজ যদি এই প্রতিষ্ঠান টিকে থাকে, তিনি বললেন, তবে তা এই বীর কিশোরের অসামান্য অবদানের জন্য। আমরা কৃতজ্ঞতাস্বরূপ তাকে 10 কোটি টাকার পুরস্কার প্রদান করছি। চারপাশে হর্ষধ্বনি উঠল। ক্যামেরাগুলো উমরের দিকে ঘুরে গেল। তার নাম বারবার ঘোষণা করা হচ্ছিল। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। তার দৃষ্টি বিনয়ে অবনত। চেয়ারম্যান তার কাঁধে স্নেহের হাত রেখে বললেন, তুমি আমাদের মান সম্মান রক্ষা করেছ বাবা, এখন তোমার অভাবের দিন শেষ হবে। উমর কোনো কথা ব্যয় করল না। তাকে 10 কোটি টাকার একটি চেক দেখানো হলো। উপস্থিত জনতা করতালি দিচ্ছিল, কিন্তু উমরের অন্তরে যেন এক বিষণ্ণতা দানা বাঁধল। সেই রাতে সে দুচোখের পাতা এক করতে পারল না। পথের ধারে শুয়ে রইল। সেই চেকটি তার পকেটে সযত্নে রাখা ছিল, কিন্তু তার অনুভব হচ্ছিল যেন পকেটে মস্ত বড় এক বোঝা বয়ে বেড়াচ্ছে। পরদিন ভোরে সে আবারও ব্যাংকে যাওয়ার সংকল্প করল। অভ্যর্থনার রক্ষী আজ তাকে বাধা দেওয়ার ধৃষ্টতা দেখাল না। ইতিহাসে এই প্রথম সে নির্বিঘ্নে ভেতরে গেল। উমর সরাসরি চেয়ারম্যানের দপ্তরে প্রবেশ করল। জনাব, সে বলল, আমার এই কাঁড়ি কাঁড়ি অর্থের প্রয়োজন নেই। পুরো কামরায় এক নিস্তব্ধতা বিচরণ করতে লাগল। কি? চেয়ারম্যান হতবাক হয়ে প্রশ্ন করলেন। আমার কোনো আলিশান স্কুল বা বিলাসবহুল আবাসনের প্রয়োজন নেই, উমর বলল। আমার কোনো গাড়িরও দরকার নেই। চেয়ারম্যান বিস্মিত হয়ে শুধালেন, তবে তুমি ঠিক কি চাও?
উমর জানলা দিয়ে বাইরের ধুলোমাখা পথ আর সেখানে থাকা বঞ্চিত শিশুদের দিকে তাকালো। আমার এমন এক ব্যবস্থা বা সিস্টেম চাই, উমর বলল, যা মানুষের আর্তনাদ শুনতে পাবে। চেয়ারম্যান তার গূঢ় অর্থ অনুধাবন করতে পারলেন না। উমর বিশদভাবে বুঝিয়ে বলল, যদি আগামীকাল অন্য কোনো হতদরিদ্র শিশু এমন কোনো অনিয়ম দেখত, তবে কি আপনারা তার কথায় কর্ণপাত করতেন? রুমে পিন পতন নীরবতা বিরাজ করছিল। উমর তার মনের শেষ কথাটি ব্যক্ত করল, 10 কোটি টাকা হয়তো শুধু আমার একার জীবন বদলে দেবে, কিন্তু যদি এই অর্থ দিয়ে এমন বঞ্চিত শিশুদের জন্য সুযোগ সৃষ্টি করা হয়, তবে ইনশাআল্লাহ অগণিত জীবন ধন্য হবে। চেয়ারম্যানের চক্ষুদয় অশ্রুসিক্ত হয়ে গেল। সেই দিনই ব্যাংক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। উমর উদ্যোগ, রাস্তায় কাজ করা অবহেলিত শিশুদের জন্য শিক্ষা ও আশ্রয়স্থল। উমর সেখান থেকে প্রফুল্ল মনে বেরিয়ে আসল। চেকটি সে ব্যাংকের কল্যাণ তহবিলে এড়িয়ে দিল। সে আবারও তার পুরনো বাক্সের কাছে গিয়ে উপবেশন করল। কিন্তু এখন মানুষ জুতো পালিশ করতে দেওয়ার সময় তার চোখের দিকে গভীর শ্রদ্ধার সাথে তাকাত, কারণ এখন সে শুধু এক মেহনতি কিশোর ছিল না, সে ছিল সেই সত্যনিষ্ঠ সন্তান যে গোটা ব্যবস্থাকে সত্যের আয়না দেখিয়েছিল। 5টি বছর নিমেষেই অতিক্রান্ত হয়ে গেল। মদিনাচক ও ব্যাংক রোড আগের মতোই ছিল, কিন্তু ফুটপাথের দৃশ্যপট আমূল বদলে গিয়েছিল। যেখানে একসময় উমর জুতো পালিশ করত, সেখানে এখন একটি আধুনিক কেন্দ্র গড়ে উঠেছিল। তার নাম দেওয়া হয়েছিল ইনসাফ ও শুনানি কক্ষ। উমর এখন 18 বছরের এক নওজোয়ান হয়ে উঠেছিল। তার পরিহিত পোশাক অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে এক দৃঢ়তা ফুটে উঠেছিল। হাতে কোনো খাতা নয়, বরং একটি ল্যাপটপ ছিল। তবুও সে নিয়ম করে রোজ কিছুক্ষণ সেই ফুটপাথে গিয়ে বসত, ঠিক সেই স্থানটিতে যেখান থেকে তার সংগ্রামের শুরু হয়েছিল। সেই শুনানি কক্ষে হরেক রকমের শিশু আসত, কেউ আবর্জনা কুড়ানো, কেউ কোনো হোটেলে কাজ করা শ্রমিক। উমর তাদের গতানুগতিক শিক্ষা দিত না, সে সর্বাগ্রে তাদের মনের কথা শুনত। তুমি দুনিয়াকে কেমন দেখো? তুমি কি শুনতে পাও? তোমার চারপাশে কি অস্বাভাবিক লাগে? ওখান থেকেই তাদের প্রকৃত জ্ঞানার্জনের পথ সুগম হতো। এক শান্ত দুপুরে ব্যাংক থেকে আবারও একটি জরুরি ডাক আসলো, ঠিক সেই আমানাহ ব্যাংক থেকেই। উমর সাহেব, আমাদের আপনার পরামর্শ অত্যন্ত প্রয়োজন। উমর সংকেতটি বুঝতে পারল। যখন কোনো বিশাল ব্যবস্থা সাহায্যের জন্য ডাকে, তখন বুঝতে হবে বড় কোনো ফাটল সৃষ্টি হয়েছে। ব্যাংকে পদার্পণ করতেই পরিস্থিতির গাম্ভীর্য টের পাওয়া গেল। সবার চোখে মুখে দুশ্চিন্তা, গলার স্বর অতি নিম্ন। কম্পিউটারের পর্দায় কোনো গাণিতিক সংখ্যা নয়, বরং রক্তবর্ণের বিপদ সংকেত জ্বলজ্বল করছিল। আইটি প্রধান ম্লান মুখে বললেন, বাইরে থেকে কোনো হ্যাকিং বা চুরি হয়নি, কিন্তু আমানতের 500 কোটি টাকা আবারও হুমকির সম্মুখীন। উমর ধীর কণ্ঠে প্রশ্ন করল, ঠিক কি সমস্যা হচ্ছে? কম্পিউটার সিস্টেম নিজেই অর্থ লেনদেন আটকে দিচ্ছে, প্রধান কর্মকর্তা উত্তর দিলেন। মনে হচ্ছে সে আর কাউকেই বিশ্বাস করতে পারছে না। উমর নিরুদ্দেশ হয়ে কিছুক্ষণ ভাবল। সে নিবিড়ভাবে স্ক্রিনের দিকে তাকাল। তথ্যের বিন্যাস ও নকশা বদলে গিয়েছিল। এর নেপথ্যে অন্য কোনো ভয় রাজ করছিল। এটা কোনো সাইবার আক্রমণ নয়, উমর দৃঢ়ভাবে বলল। এটা আসলে সিস্টেমের চরম ক্লান্তি। উপস্থিত সবাই বিস্ময়ে থমকে গেল। আপনারা এই যন্ত্রটিকে অতিমাত্রায় দ্রুত ও যান্ত্রিক বানিয়ে ফেলেছেন, উমর বলল, কিন্তু এর পেছনের রক্তমাংসের মানুষদের আপনারা অবহেলা করেছেন। চেয়ারম্যান বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, তবে এই সংকট থেকে উত্তরণের পথ কি? উমর ধীরস্থিরভাবে জবাব দিল, ঠিক সেটাই যা আপনারা বিগত কয়েক বছরে করার চেষ্টা করেননি। কি সেই কাজ? সবাই সমস্বরে জানতে চাইল। উমর বলল, মন দিয়ে শোনা। সেই বিকেলে উমর একটি যুগান্তকারী পদক্ষেপ নিল। সে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে 5 জন সাধারণ পথশিশুকে ডেকে আনল, ঠিক সেই শিশুরা যাদের এক সময় রক্ষীরা তাচ্ছিল্য করে তাড়িয়ে দিত। আইটি বিভাগ প্রবল আপত্তি জানিয়ে বলল, এটি অত্যন্ত গোপনীয় ও পেশাদার জায়গা। উমর শান্তভাবে বলল, আপনাদের এই অতি পেশাদারিত্বই তো মূল সমস্যার উৎস। শিশুরা বড় স্ক্রিনের দিকে তাকাল। যান্ত্রিক আওয়াজগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল। তাদের মধ্যে একজন অবলীলায় বলল, এই যন্ত্রটি আসলে খুব ভয় পাচ্ছে, কারণ প্রতিটি বড় সিদ্ধান্ত এখন মানুষের মায়া ছাড়া শুধু তাড়াহুড়োর মাধ্যমে নেওয়া হচ্ছে। কামরার ভেতরে এক স্বর্গীয় নীরবতা নেমে আসলো। উমর তৃপ্তির হাসি হাসল। সে তার কাঙ্ক্ষিত সমাধানটি খুঁজে পেয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি জরুরি বার্তা আসলো, সরকারি উচ্চ পর্যায়ের নিরীক্ষা বা এমার্জেন্সি অডিট। যদি এই প্রযুক্তিগত ত্রুটি নিরসন না হয়,
তবে ব্যাংকটি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। যদি আপনার কাছে এই শিক্ষণীয় কাহিনীটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার সমর্থন জানাবেন। এমনই ঈমানদীপ্ত ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই কাহিনীটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের এই গল্পটি উপভোগ করছেন।